হাসিনা সরকার পতনে বাংলাদেশের যে জুলাই অভ্যুত্থান এইটা নাকি আমেরিকার পরিকল্পিত একটা প্রজেক্ট। ব্যাপারটা কতটা সত্য? সরকার পতনের কিছুদিন পর থেকেই এমন আলোচনা চালু ছিল, কিন্তু সম্প্রতি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক সাবেক কর্মকর্তা মাইক বেঞ্জ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল করার জন্য ইউএস এর পক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে। মার্কিন উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএআইডি একটা লম্বা সময় নিয়ে দেশে আন্দোলনের পরিবেশ তৈরি করেছে। যেহেতু মাইক বেঞ্জ একজন আমেরিকান এবং সাবেক মার্কিন কর্মকর্তা, তাই তার কথায় সাড়া দিয়ে নানান মিডিয়াতে আলোচনা ওঠানো হচ্ছে যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পুরোটাই আমেরিকার প্রজেক্ট। ব্যাপারটা কি এতই সহজ? দেখেন, মাইক বেঞ্জের আলোচনাটা আমি শুনলাম এবং স্পষ্টভাবে এখানে কিছু বিষয় রয়েছে যেগুলো যুক্তি খণ্ডনের দাবি রাখে, এবং তার বক্তব্যের জের ধরে যেই অভিযোগগুলো আনা হয়েছে সেইটা যে সত্য নাও হতে পারে সেই রকম কিছু জায়গাও আছে। তো সবই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। কিন্তু প্রথম প্রশ্ন, হঠাৎ করে ইউএসএআইডি এত আলোচনায় কেন এলো? তো ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে ট্রাম্প নির্বাচনের আগেই বলেছিলেন যে যুক্তরাষ্ট্র নানান ইস্যুতে, যেমন গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি ইস্যুতে বিভিন্ন সংস্থার মাধ্যমে বিশ্বব্যাপী যে অর্থ খরচ করে ট্রাম্প সেটা বন্ধ করে দেবেন, এবং দায়িত্ব নিয়ে তিনি সেটা করেছেন। বিশ্বের অন্যতম বড় উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএআইডির কার্যক্রম এবং ফান্ডিং বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। অভিযোগ এনেছেন এই সংস্থা মানবিক সহায়তার নাম করে বিভিন্ন দেশে অস্থিতিশীলতা তৈরির পেছনে কাজ করে। ট্রাম্প প্রশাসনের বিশেষ সরকারি কর্মকর্তা ইলন মাস্ক প্রোটোকল বিষয়ক ঝামেলার কারণে ইউএসএআইডির বিশেষ অফিসে প্রবেশ করতে না পেরে ইউএসএআইডিকে একটা সন্ত্রাসী সংস্থা বলে আখ্যাও দিয়েছেন। আর ট্রাম্প প্রশাসনের এমন অভিযোগের সাথে মিলে গেছে মাইক বেঞ্চের বক্তব্য। আবার এদিকে যেহেতু বাংলাদেশে ইউএসএআইডি ব্যাপকভাবে নানান ইস্যুতে কাজ করে, তাই ভারতীয় মিডিয়া সহ নানান জায়গায় আলোচনা উঠেছে আসলেই কি বাংলাদেশের অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত ছিল। আবার ওইদিকে আন্দোলনের পরপর মার্কিন সংবাদ মাধ্যম গ্রে জোন এবং ভারতীয় বিভিন্ন মিডিয়াতে আলোচনা উঠানো হয়েছিল যে শেখ হাসিনা পতনে আমেরিকার শক্ত হাত আছে এবং এইটা একটা পরিকল্পিত অভ্যুত্থান। সেই সাথে শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে আমেরিকাকে মিলিটারি ঘাঁটি বানাতে না দেওয়ায় তারা নাকি তাকে ক্ষমতা ছাড়া করতে চায়। তো আসলে ঘটনা কি? গত কয়েক মাসের নানান ঘটনা এবং বৈশ্বিক মিডিয়ার আলোচনা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব যে আমাদের জুলাই অভ্যুত্থান কি বহিঃশক্তির প্রভাবে ঘটা কোনো বিপ্লব, নাকি এইটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। চলুন শুরু করি। তো প্রথমেই যেই ইউএসআইডিকে নিয়ে এত আলোচনার সূত্রপাত, সেই ইউএসআইডি সম্পর্কে কয়েকটা কথা একটু জানা দরকার। মূলত 1961 সালে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইউএসএআইডি প্রতিষ্ঠা করেন। মূল উদ্দেশ্য ছিল বৈশ্বিকভাবে গণতন্ত্র, মানবাধিকার, উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে সহায়তা ছড়িয়ে দেওয়া। কিন্তু সময়টা খেয়াল করেন, 1961 সাল মানে সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ু যুদ্ধের একটা চূড়ান্ত সময় তখন চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র তখন নানানভাবে চেষ্টা করে যাচ্ছিল যাতে বিশ্বের নতুন করে কোনো দেশে সমাজতন্ত্র বা কমিউনিজম চালু না হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই তাদের এই চেষ্টা ছিল, কিন্তু এরপরে চীনের কমিউনিস্ট বিপ্লব তারা থামাতে পারেনি। ভিয়েতনামে তখনও সমাজতন্ত্র রুখে দেওয়ার জন্য লড়াই করে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। আর এমন সময়ই ইউএসএআইডির মতো একটা সংগঠনের জন্ম। শুধুমাত্র বৈশ্বিকভাবে সহায়তা প্রদান করা এইটা আসলে মানা যায় না। সহায়তা প্রদানের পাশাপাশি মানুষের মধ্যে গণতন্ত্র, পুঁজিবাদ, মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা ইত্যাদি আদর্শ ছড়িয়ে দেওয়াও একটা বড় উদ্দেশ্য ছিল, যেটা মূলত যুক্তরাষ্ট্রের আজকের দিনের যেই শক্তিশালী সফট পাওয়ার বিশ্বব্যাপী আছে এইটা প্রতিষ্ঠায় কাজ করেছে। মানে ইউএসএআইডি যদি আপনার দেশে কাজ করে তাহলে ধরে নিবেন এইটা আপনার দেশে গণতন্ত্রকে প্রমোট করবে, মানবাধিকারকে প্রমোট করবে, পুঁজিবাদকে প্রমোট করবে। যদি আপনার দেশের সরকার সমাজতন্ত্রে বিশ্বাসী হয় তবে তারা আপনার দেশে এই ইউএসএআইডিকে কাজ করতে দেবে না, যেমনটা রাশিয়া, চীন সহ আরো কিছু দেশ করেছে। আর যদি আপনার দেশ গণতন্ত্র এবং পুঁজিবাদকে ফলো করে তাহলে ইউএসএআইডি আপনার দেশে কাজ করবে এইটা শক্তিশালী করার জন্য, এবং আপনার সরকার যেন পুঁজিবাদ এবং গণতন্ত্র থেকে বেরিয়ে না যায় কিংবা অন্য কোনো সমাজতান্ত্রিক দেশের সাথে বেশি ভালো সম্পর্কে না যায় এইটা ঠেকানোর জন্য। মূলত এই ইস্যুতেই জনগণকে সচেতন করে এবং জনগণের মধ্যে মেসেজ পৌঁছে দেওয়ার কাজই করে ইউএসএআইডি সহ এরকম বিভিন্ন সংস্থা। তো এইটা যারা বিশ্ব রাজনীতি নিয়ে কিছুটা সচেতন তারাই কিন্তু মোটামুটি জানেন। এখন বাংলাদেশের ক্ষেত্রে অভিযোগটা আসলে কেমন? মাইক বেঞ্জ খুব ভাষাভাবে কিছু লাইন বাংলাদেশকে নিয়ে বলেছেন। প্রথমেই বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সামরিক ঘাঁটি করতে চেয়েছিল, সেইটা শেখ হাসিনা রাজি হয় নাই, এই জন্য শেখ হাসিনা সরকারকে অস্থিতিশীল করতে কাজ করেছিল যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে ইউএসএআইডির মাধ্যমে আরো কিছু সংস্থা যেমন এনইডি, আইআরআই ইত্যাদি কাজ করেছে। হ্যাঁ,
বাংলাদেশ অংশে যুক্তরাষ্ট্রের একটা সামরিক ঘাঁটি করতে চাওয়ার সম্ভাবনা আছে, এইটা নিয়ে গত বছর আমিও কথা বলেছিলাম। কারণ যুক্তরাষ্ট্র চীনের আধিপত্য রুখে দিতে চায় এবং চীনের একমাত্র বাণিজ্যের পথ দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর অংশটার উপর নজরদারি করতে চায়। এই জন্য বাংলাদেশের সেন্ট মার্টিন কিংবা বঙ্গোপসাগর অঞ্চলে একটা সামরিক ঘাঁটি বানাতে পারলে যুক্তরাষ্ট্রের জন্য অনেক ভালো হয়। কিন্তু এই জিনিস আদায়ের জন্য যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনের মতো কাজ করবে আসলে কখন? যখন উদ্দেশ্য হাসিলে এইটা ছাড়া আর কোনো অপশন তার থাকবে না তখন। কিন্তু চীনের আধিপত্য রুখতে বাংলাদেশের সামরিক ঘাঁটি বানানোই কি যুক্তরাষ্ট্রের একমাত্র অপশন? না, আরেকটা ভালো অপশন হচ্ছে মিয়ানমার। এবং মিয়ানমার যেহেতু গৃহযুদ্ধের মধ্যে আছে, সেইখানে নিয়ন্ত্রণ নেওয়াটা যুক্তরাষ্ট্রের জন্য আরো বেশি সহজ। বর্তমানে মিয়ানমারের কিন্তু সমুদ্র সীমা ঘেঁষে বিদ্রোহীরা পুরো অঞ্চলটাই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, মানে যুক্তরাষ্ট্র তার উদ্দেশ্য প্রায় হাসিল করে ফেলেছে। তাহলে যেহেতু অন্য দেশ থেকেই তার কাজ হয়ে গেল, সেখানে শুধু শুধু কেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার পরিবর্তন করে ফেলার মতো এত বড় প্রজেক্ট হাতে নেবে? এইটা কিন্তু একটু ভাবনার বিষয়। ওকে, পরের ব্যাপারগুলোতে যাই। দেখেন, মাইক পেন্স বললেন যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল করতে ইউএসএআইডি বিভিন্ন সংস্থার মাধ্যমে দেশে এথনিক বা নিগোষ্ঠীদের অধিকার এবং বঞ্চনার বিষয় সামনে এনেছে। LGBTQ এর ইস্যু উঠিয়ে ধরেছে। ধর্মীয়ভাবে যাতে সংকট তৈরি হয় সেই জন্য তারা কাজ করেছে। কথা হচ্ছে, মানবাধিকার এবং ব্যক্তি স্বাধীনতা ইস্যুতে এই বিষয়গুলো নিয়ে কাজ করা তো তাদের মৌলিক দায়িত্ব। তারপরেও দেখা দরকার, এই ইস্যুগুলো কি ব্যাপক জন অসন্তোষ তৈরি করতে পেরেছিল? না, পারে নাই। বরং সরকার পতনের মতো জন অসন্তোষ বাংলাদেশে তৈরি হয়েছে অন্য সব কারণে, যেগুলোতে ইউএসএআইডি যুক্ত ছিল না এবং যেগুলো মাইক বেঞ্চ উল্লেখ করেননি। বাংলাদেশের জন অসন্তোষ ছিল মূলত মুদ্রাস্ফীতি নিয়ে। দ্রব্যমূল্য লাগাম ছাড়িয়ে যাওয়ার কারণে গত 16 বছরে একের পর এক সীমান্ত সংকটের কারণে, উদারতার নামে ইসলাম ধর্মকে কোণঠাসা করে রাখার কারণে, ব্যাক টু ব্যাক 3টা পাতানো নির্বাচনের কারণে, সরকার এবং প্রশাসনের লাগামহীন দুর্নীতির কারণে, এবং শেষ দিকে মানুষের মনোজগতের সবচেয়ে বড় ক্ষোভ জন্ম দিয়েছে ভারতকে বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চালানোর অনুমতি দেওয়ার মাধ্যমে। এবং এই সবগুলো বিষয়ই একত্রে ব্লাস্ট হয়েছে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে সরকারের দমন পীড়নের ফলে। এই যেই বিষয়গুলো মানুষের মধ্যে ক্ষোভ এবং হতাশার জন্ম দিয়েছিল, সেগুলোর সাথে যদি ইউএসএআইডি যুক্ত থাকতো তাহলে মাইক বেঞ্চের কথাটা মেনে নিতাম। তবে হ্যাঁ, ইউএসএআইডি যেগুলো করেছে সেগুলো হয়তো তারা দেশে আন্দোলনের মাঠ প্রস্তুত করতেই করেছে, কিন্তু সেগুলো কিন্তু জুলাই অভ্যুত্থানে ওইভাবে কাজ করেনি বলেই আমার মনে হয়। এই ব্যাপারে আরো কিছু যুক্তি আছে, একটু পরে সেগুলো আলোচনা করব। তার আগে মাইক বেঞ্চের আরেকটি লাইনে আসি। তিনি বললেন যে ইউএসএআইডি বিভিন্ন সংস্থার মাধ্যমে বাংলাদেশের র‍্যাপ সিঙ্গারদেরকে ফান্ডিং করেছে যাতে সরকার বিরোধী গান তারা রচনা করে এবং তরুণ প্রজন্মকে উত্তেজিত করে দেয়। জুলাই আন্দোলনের 2 জন র্যাপার হান্নান এবং সেজানের গান খুব ভাইরাল হয়েছিল বলে মানুষ এইটাকে একটা ভ্যালিড যুক্তি হিসেবে ধরেছেন। মাইক বেঞ্চ বললেন যে র‍্যাপ সং বাংলাদেশি তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়, তাই তারা এখানে ফান্ড করেছে। প্রথমত, র‍্যাপ সং এখনো বাংলাদেশে তুমুল জনপ্রিয় না। দ্বিতীয়ত, সেজান এবং হান্নানের গান দুটো বারদ হিসেবে কাজ করেছে আন্দোলন চলাকালীন সময়ে, এবং ওই সময়ে কিন্তু ওই গানগুলোর পাশাপাশি আরো অনেক কিছুই ছিল যেগুলো আন্দোলনের জ্বালানি শক্তি হিসেবে কাজ করেছিল। তারপরেও কোন যুক্তিতে বিশ্বাস করব যে আন্দোলনের সময় ভাইরাল ওই 2 জন র্যাপারকেই ফান্ড করেছিল ইউএসএআইডি? কারণ আন্দোলনের ক্ষোভ তো নানান কারণে মানুষের মধ্যে আগে থেকেই আছে। ব্যাপারটা আসলে কেমন যেন মিলল না। পাশাপাশি মাইক বেঞ্চ মার্কিন গণমাধ্যম গ্রে জোনকে কোট করে বলেন, সেখানে নাকি বিস্তারিতভাবে বলা আছে যে কিভাবে জুলাই আন্দোলনে যুক্তরাষ্ট্র তথা ইউএসএআইডি ইনভলভ ছিল, কিন্তু যেই গ্রে জোনের কথা বলা হচ্ছে, আল জাজিরা সহ বিশ্বের নামকরা অনেক গণমাধ্যম কিন্তু সেই গ্রে জোনকে প্রোপাগান্ডা ছড়ানোর মিডিয়া বলে উল্লেখ করেছে, এবং সেই গ্রে জোনে কোনো রকম স্পেসিফিক প্রমাণ ছাড়া ভাষাভাবে মোটামুটি শুধু বলা হয়েছে যে ইউএসএআইডি বাংলাদেশের র্যাপারদের পেছনে টাকা ঢেলেছে, LGBTQ ইস্যু সামনে এনেছে এবং এসবের মাধ্যমে আন্দোলনের পরিবেশ তৈরি করেছে, যেটা আহামরি শক্তিশালী কোনো যুক্তি বলে মনে হয়নি। তবে হ্যাঁ, আমি কিন্তু আগেই বলেছি যে ইউএসএআইডি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাপী আমেরিকার সফট পাওয়ার হিসেবে কাজ করে, সরকার পরিবর্তনের ইস্যুতেও কাজ করে। বাংলাদেশেও হয়তো তারা করেছে, কিন্তু বাংলাদেশের এইবারের যে জুলাই আন্দোলনের বৈশিষ্ট্য সেইটা বিশ্লেষণ করলে দেখা যায় যে ইউএসএআইডি বা যুক্তরাষ্ট্রের সেই প্ল্যান এখানে ওইভাবে কাজ করেনি। এইটা আরো স্পষ্টভাবে বোঝা যায় জুলাই আন্দোলনের গতিপথ দেখলে। এই আন্দোলনের গতিপথ এমন যেখানে এক এক সময় এক এক উদ্যোগ এক এক পক্ষে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পর, শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার পর আন্দোলনের হাল ধরেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন পেরে উঠতে পারছিল না, তখন নেমে আসে অভিভাবক সমাজ, এরপর নেমে আসে দেশের সুশীল সমাজ,
কারফিউ, ধরপাকড় ইত্যাদির মাধ্যমে আন্দোলন বলা যায় থামিয়েই দেওয়া হয় এক পর্যায়ে। এমন সময় নেতৃস্থানীয় শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে জোরপূর্বক জবানবন্দি নেওয়া হয়, নির্যাতন করা হয়। সে সময় ফোকাসের বাইরে থাকা আরেক শিক্ষার্থী 9 দফা ঘোষণা করে আন্দোলনটা চালু রাখে। এরপর গণমানুষের অংশগ্রহণ এবং সরকার পতন। যদি পূর্ব পরিকল্পিত কিছুই হইতো তাহলে এক এক সময় এক এক জায়গা থেকে এইভাবে আন্দোলন হইতো না, একটা নির্দিষ্ট প্যাটার্নেই সব হইতো। তারপরও অনেকে বলতে পারেন যে এইটাই হয়তো একটা প্যাটার্ন, কিন্তু এই আন্দোলন যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এইটার আরেকটা প্রমাণ পাওয়া যায় সরকার পতনের পরের স্টেজে। দেখেন, যদি কোনো গোষ্ঠী সরকার পতন ঘটানোর পূর্ব পরিকল্পনা হাতে নিয়ে আগায় তাহলে পতনের পর কেমন সরকার হবে, আদর্শ কেমন হবে, কি কি নতুন নীতি আসবে, এসবেরও প্ল্যান থাকতো। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিভাবে হবে, কারা হবে, এইটা নিয়েই কিন্তু প্রথমে ঝামেলা বাঁধে। সরকারের মধ্যে নানান মতের, নানান মহলের মানুষ ঢুকে যায়, সরকারের মধ্যেই ঐক্যের ঘাটতি চোখে পড়তে থাকে এবং এখন পর্যন্ত সরকার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বা আদর্শ শো করে নীতিও প্রণয়ন করতে পারেনি। এখান থেকেও সন্দেহ আসে যে এই আন্দোলন মনে হয় স্বতঃস্ফূর্তই ছিল। তাহলে এই আলোচনা কেন উঠানো হলো? আলোচনা মূলত দুইটা কারণে উঠানো হতে পারে। প্রথমত, ট্রাম্প প্রশাসন যেহেতু ইউএসএআইডির ফান্ডিং এবং কার্যক্রম বন্ধ করে দিচ্ছেন, এইটার একটা ভ্যালিড গ্রাউন্ড প্রচার করা। মাইক বেন্স তার 2 ঘন্টার সাক্ষাৎকারে নানান দেশে ইউএসএআইডি কিভাবে আমেরিকার জনগণের ট্যাক্সের টাকা খরচ করে সেটা দেখিয়েছেন, যাতে মানুষের মাঝে মনে হয় যে ট্রাম্প যা করছে ঠিকই করছে। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমেরিকার বৈশ্বিক প্রভাব ধরে রাখতে সফট পাওয়ার হিসেবে এই ধরনের সংস্থা চালু থাকা দরকার। দ্বিতীয় কারণ হতে পারে যে বাংলাদেশে যাদের স্বার্থ আছে এবং বর্তমান সরকার যাদের স্বার্থ বিরোধী, তারা এই আলোচনা উঠিয়ে এই মেসেজ বাংলাদেশের মানুষকে দিতে চায় যে আন্দোলনটা জনগণের আন্দোলন ছিল না, যাতে মানুষ বিভাজিত হয়ে যায়। এই উদ্দেশ্য হাসিল করতে তারা অর্থের বিনিময়ে বৈশ্বিক মিডিয়ায় নিউজ করাতে পারে, হ্যাভিওয়েট ব্যক্তির মাধ্যমে বক্তব্যও দেওয়াতে পারে। এইগুলা নতুন কিছু না। তো পুরো আলোচনা লাস্টে বলা যায় যে বিশ্বব্যাপী ইউএসএআইডির মতো সংস্থাগুলো প্রভাব বিস্তারে নানান রকম কাজ করে, বাংলাদেশেও করেছে, হয়তো এইবারের জুলাই আন্দোলনেও করেছিল। কিন্তু আমাদের জুলাই আন্দোলনের বৈশিষ্ট্য এবং গতিপথ বিশ্লেষণ করলে মনে হয় এই আন্দোলনে বহিঃশক্তি প্রভাব ততটা ছিল না। যাই হোক, আমরা বাংলাদেশিরা বিশ্বাস করি যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, এদেশে বৈশ্বিক বিনিয়োগ আসবে, নানান বৈশ্বিক সংস্থা এখানে কাজ করবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু নিজেদের দেশের ক্ষমতায় কে থাকবে, কারা ক্ষমতা থেকে সরে যাবে, এইটা নির্ধারণ করব আমরা জনগণ। এই জন্য দেশের খুঁটিনাটি সকল বিষয়ের প্রতি আমাদের নজর রাখতে হবে, ভুলভাবে প্রভাবিত হওয়া যাবে না।